নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আওয়ামী লীগ এখন কি করবে আর কি করণীয় বিএনপির। বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, নির্বাচিত সরকার। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গড়েছে। তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রায় এক সপ্তাহ হতে চলল তিনি দায়িত্ব নিয়েছেন এবং গত 13 ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়। কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ তারা নতুন সরকারকে শুভেচ্ছা জানায়নি, নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়নি। এই বিষয়টি নিয়ে আমি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি যখন নির্বাচন কভার করতে গিয়েছিলাম তখনও এই নিয়ে স্থানীয় স্তরে আলাপ আলোচনায় আমি কিছু মানুষের অভিমত বোঝার চেষ্টা করছিলাম। তার কারণ সেখানেও আমি 14 তারিখ সন্ধ্যা অবধি ছিলাম, ফলে তখনও পর্যন্ত আওয়ামী লীগের কেউ, না শেখ হাসিনা বা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেউই নতুন সরকারকে শুভেচ্ছা অভিনন্দন জানায়নি। এখন না জানানোর একটা বড় কারণ আওয়ামী লীগ তারা এই নির্বাচনে তাদের অংশ নিতে দেওয়া হয়নি এবং তারা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল এবং তারা বলেছে যে নির্বাচনটি একটি সাজানো নির্বাচন, প্রহসনের নির্বাচন। একথা তারা নির্বাচনের আগেও বলেছে, নির্বাচনের পরেও বলেছে এবং তারা বলেছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দিনের ভোট রাতে করার। কিন্তু এবার নির্বাচনে দিনের ভোট আগের দিন সন্ধেবেলা থেকে শুরু হয়েছে, এসব কথা আওয়ামী লীগ নেতারা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত সত্ত্বেও একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘদিন, অর্থাৎ প্রায় 1.5 বছরের বেশি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ছিল। যে সরকারের অবসান চাইছিল আওয়ামী লীগও কিন্তু পুরোদমে এই সরকারের অবসান চাইছিল। তারা যদিও বলছিল যে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করেছেন। এখন আওয়ামী লীগ কেন শুভেচ্ছা জানাচ্ছে না, অভিনন্দন জানাচ্ছে না, এই নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কিছু বক্তব্য বিভিন্ন স্তরের লোকেদের, নেতাদের কাছ থেকে যেটা শোনা যায়, তাদের বক্তব্য হচ্ছে যে বিএনপি গত 18 মাসে যে ধরনের আচার আচরণ করেছে, অর্থাৎ সবচেয়ে বড় তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে যে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে বিএনপির মানে একটা বড় ধরনের মদত ছিল এবং ওই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এমন একজন এবার জাতীয় সংসদ নির্বাচনে শুধু নির্বাচিত হয়ে এসছেন, এমপি হয়েছেন, তাই শুধু নয়, তিনি তারেক রহমানের ক্যাবিনেটে একেবারে গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রকের তিনি দায়িত্ব পেয়েছেন। এমন একজন ব্যক্তিকে তারেক রহমান মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। ফলে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে বঙ্গবন্ধু যে তাদের দলের মানে কি বলা যায়, যে দলের প্রতীক, অর্থাৎ আওয়ামী লীগ ইকুয়াল টু শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানের এমন অবমাননা, তার স্ট্যাচু ভাঙা, মুরাল ধ্বংস করা, এগুলি তো হয়েইছে। ধানমন্ডি 32-এর বাড়ি, যে বাড়িটাকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশ রাষ্ট্রের ভাবনা, সেই ভাবনার জন্মস্থানও কিন্তু ওই ধানমন্ডির বাড়ি। সেই বাড়িটিকে ধূলিসাৎ করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে বিএনপিরও সমান মদত ছিল। ফলে এইরকম একটা দল যখন সরকার গড়েছে তখন তাদেরকে কিভাবে অভিনন্দন জানানো যাবে। এবং গত 1.5 বছরে বিএনপি নানানভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মিথ্যে মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলে পুরেছে। এই সব কিছু আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যগুলো আমি শুনেছি যখন আমি তাদের কাছে জানতে চেয়েছি যে তারা কেন কোনো শুভেচ্ছা বা অভিনন্দন বার্তা দিচ্ছে না, তারা এই ধরনের কিছু বক্তব্য বলছেন। যদিও এটাও ঠিক যে বাংলাদেশে সেই অর্থে কোনোদিনই অবাধ নির্বাচন হয়নি। 2টি নির্বাচনকে ধরে নেওয়া হয় যে সেগুলি তুলনামূলকভাবে অবাধ। একটিতে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমবার বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেটি 1991 সালের নির্বাচন। আরেকটি নির্বাচন 2008-এর একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ ডিসেম্বর মাসে হয়েছিল, যে নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এই 2টি নির্বাচন বাদ দিয়ে কোনো নির্বাচনই কিন্তু সেই অর্থে পরিচ্ছন্ন নির্বাচন নয়। এবং হাসিনার সময় যে 3টি নির্বাচন, অর্থাৎ 2014, 2018 এবং 2024, এই 3
তিনটি নির্বাচনকে বিএনপিও যেমন কখনো স্বীকৃতি দেয়নি, তেমনি আন্তর্জাতিক দুনিয়া, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ তারাও স্বীকৃতি দেয়নি। কিন্তু শেখ হাসিনা যতবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারপরে রাষ্ট্রপ্রধানেরা তারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অর্থাৎ নির্বাচনকে বৈধতা না দিলেও নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন একটা দেশে, তাকে অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের কাছে আমি এই প্রসঙ্গটিও রেখেছিলাম, কিন্তু তারা বলছেন যে এই বিষয়টি তারা ভাবনা চিন্তা করছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত দলে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগকে তো ময়দানে ফিরতে হবে, এই ব্যাপারে তো কোনো প্রশ্ন কিছু নেই, এবং এই ব্যাপারে দর কষাকষি, আলাপ আলোচনা, অনুরোধ উপরোধ যাই করা তা কিন্তু বর্তমান সরকার এবং সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্তরে করতে হবে। তার কারণ বিষয়গুলি অত্যন্ত গুরুতর এবং রাজনৈতিক প্রশ্ন, এবং প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা এখনো পর্যন্ত আছে, ফলে তার ইশারাতেই সব কিছু হবে। আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষণা করা আছে 2025-এর 12ই মে থেকে। এখন এই নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করতে হয়, এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত, এটা কোনো আদালতের রায় হয়নি। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যদি চান, তিনি যদি মনে করেন, তাহলে তিনি যে কোনো মুহূর্তে এই নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন এবং সংশ্লিষ্ট মন্ত্রককে বলতে পারেন যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। আমি আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে যেটুকু যা বুঝি, কেউ স্পষ্ট করে বলেন না যে এই ব্যাপারটাতেও তারা খানিকটা ভারত সরকারের ওপরে হয়তো খানিকটা নির্ভর করছে, যে ভারত সরকারের স্তরে হয়তো কোনো আলাপ আলোচনা এগোবে আগামী দিনে। ফলে সেটা সঠিক কিনা আওয়ামী লীগের তরফ জন্যে, এটা নিয়ে আমার খানিকটা প্রশ্ন আছে। কারণ আমি মনে করি যে রাজনীতিতে, কূটনীতিতে সব দরজা কখনো বন্ধ করতে নেই, এবং কেউই চিরশত্রু নয়, কেউ যেমন মানে স্থায়ী মিত্রও নন, কেউ চিরশত্রুও নন। তাৎক্ষণিক বাস্তবতাকে বিবেচনায় রেখেই রাজনীতি করতে হয়। এই মুহূর্তে বাস্তবতা হচ্ছে যে বিএনপি তারা সরকার গড়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী, ফলে তাকে পছন্দ অপছন্দ যাই হোক না কেন, একটি দেশের শাসন ব্যবস্থাকে অস্বীকার করে কিছু করার উপায় নেই। ফলে আওয়ামী লীগ কী করবে এইটা তাদেরই বিষয়, এটা তারা বিচার বিশ্লেষণ করবে। আমি সাংবাদিক, আমাদের ভাবনা একরকম, যারা রাজনীতি করেন, রাজনীতির ময়দানে যাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়, কর্মী সমর্থকদের আবেগকে মর্যাদা দিতে হয়, তারা একভাবে ভাবেন। ফলে তারা সবটাই ভুল ভাবছেন এমনটিও আমি বলছি না। আমি আমার মতো করে বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তার একটা কারণ হচ্ছে যে আমি বাংলাদেশের নির্বাচন কভার করতে গিয়ে দেখে এসেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব নেই, কিন্তু সমর্থকেরা দলটাকে ভালোবাসে, এখনও দলের সঙ্গে আছে, এরকম মানুষ কিন্তু প্রচুর। মানে বলা চলে যে আওয়ামী লীগের বিষয়টি এখন অনেকটা সেই মানে জমির মালিকের মানে জমির মতো, যেখানে প্রচুর ফসল উৎপাদন হয়েছে, কিন্তু ফসল কেটে গোলায় নিয়ে যাওয়ার জন্য তদারক করার লোক, অর্থাৎ স্থানীয় স্তরে যে নেতৃত্বটি দরকার, সেই তদারক করার লোক নেই। পার্টির ক্ষেত্রেও তাই আওয়ামী লীগ যে ফিনিশ হয়ে গেছে এ কথা কিন্তু বিএনপিও বলছে না। আমরা জানি যে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেক নেতাও এ কথা বলেছেন যে আওয়ামী লীগের সবাই অপরাধীও নয়, যেমন তেমনি আওয়ামী লীগের একটা বড় দল তারা রাতারাতি মানে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটাও কখনো সম্ভব নয়। এই নির্বাচনের ফল প্রকাশের পর আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নীতি নির্ধারণ কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছিলাম, বহু প্রবীণ রাজনীতিবিদ বিএনপির। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আওয়ামী লীগের বিষয়টি, তো তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ ভেরি মাচ আছে, এবং বলেছিলেন যে এত বড় দল, যে এই দল খুব দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে এটা কোনো মতেই সম্ভব নয়। তারা আছে যে তার একটা বড় প্রমাণ হচ্ছে যে বিএনপির নেতারাও অনেকে একান্তে মানছেন যে আওয়ামী লীগের একাংশ তারা কিন্তু দলের ভোট বয়কটের সিদ্ধান্তকে উপেক্ষা করে, হাসিনার হুইপ উপেক্ষা করে তারা বিএনপিকে নির্বাচিত করেছেন। সেটাও কিন্তু ওই বাংলাদেশের বর্তমান বাস্তবতার কথা ভেবে, যে কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে জামাতের প্রার্থী খুব শক্তিশালী, ফলে তারা জিতে যেতে পারে, সেখানে আওয়ামী লীগের লোকেরা তারা স্থানীয়ভাবে সিদ্ধান্ত করেছে, যেমন সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা তারা স্থানীয়ভাবে সিদ্ধান্ত করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে
পক্ষের শক্তিকে নির্বাচিত করবে। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সবচেয়ে বড় শক্তি ছিল হচ্ছে বিএনপি। কিছু বামপন্থী দল ছিল, অন্যান্য দলও আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু সেগুলি খুবই ক্ষুদ্র শক্তি। বড় দল আওয়ামী লীগের সমতুল দল বিএনপি ছিল। হিন্দুরা, সংখ্যালঘুরা বিএনপিকে নির্বাচিত করেছে, আওয়ামী লীগেরও একাংশ তারা বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের ময়দানে দ্রুত ফিরতে না পারে, তাহলে আওয়ামী লীগের জন্য যে বিপদটা আছে, যেটা নিয়ে আমি অতীতে একটি ভিডিও করেছি, যে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের যে সমস্যাটি, অর্থাৎ তৃণমূলের মানে আক্রমণ মোকাবিলা করতে গিয়ে বাম কর্মীদের পাশে, কংগ্রেসের কর্মীদের পাশে তাদের দল যেহেতু দাঁড়াতে পারেনি, তখন এই দুটি দলের ধর্মনিরপেক্ষ ভোটারেরা তারা চলে গিয়েছে বিজেপির দিকে। বিজেপির যে 40% ভোট, সেটা তো কোনো নতুন ভোটার জন্মায়নি না, 40% মানুষ অতিরিক্ত জন্মেছে পশ্চিমবঙ্গে বা 40% ভোটার বৃদ্ধি হয়েছে, এর কোনোটাই নয়। বাম এবং কংগ্রেসের ভোটটাই এখন বিজেপির শিবিরে আছে। সেই ভোটটাকে বামেরা কিছুতেই ফেরাতেও পারছে না, কংগ্রেস কিছুতে ফেরাতেও পারছে না, এবং একের পর এক নির্বাচনে দেখা যাচ্ছে যে তাদের ভোটের পরিমাণ কমে যাচ্ছে। আসন তো তারা 2021-এ শূন্যই হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তো আগামী দিনে আওয়ামী লীগের যে এইরকম একটা পরিণতি হবে না, এইটাও কিন্তু খুব জোর দিয়ে বলা যায় না। তার আরও একটা বড় কারণ হচ্ছে যে এই নির্বাচনে বিএনপি তারা মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার কথা বলে তারা নির্বাচনে মানে অবতীর্ণ হয়েছিল, এবং সেটাই তাদের মূল ইস্যু ছিল, যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে হবে, 71-কে রক্ষা করতে হবে। এবং এটা তারা বলছিল তাদের পুরনো মিত্র যারা এই নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল, সেই জামায়াতে ইসলামীকে আটকানোর জন্যে। এখন জামায়াতে ইসলামী তারা সরকার গড়ার মতো জায়গায় যেতে পারলো না। যে পারলো না তার একটা বড় কারণ কিন্তু হিন্দুদের জোটবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দেওয়া এবং আওয়ামী লীগের একাংশের বিএনপিকে ভোট দেওয়া। এটা বিএনপি নেতৃত্ব আশা করি তারা জানেন, এবং তারা হয়তো এখনই না হলেও আগামী দিনে হয়তো তারা সেগুলো স্বীকারও করবেন। কিন্তু এটা বাস্তব যে এই কারণে বিএনপি খুব ভালো ফল করেছে, 200-র বেশি আসন তারা পেয়েছে, 209টি আসন জিতে গেল। কিন্তু জামাতের রেজাল্টও কিন্তু খারাপ হয়নি, তাদের সর্বোচ্চ রেজাল্ট ছিল 18টি আসন এবং ভোট ছিল 12%। এবার তারা একাই 68টি আসন পেয়েছে এবং তাদের জোট পেয়েছে 77টি আসন। 77টি আসনেই জামাতের ভোটই মুখ্য ভূমিকা পালন করেছে এবং তারা 31% একটু বেশি ভোট তারা পেয়েছেন। এখন বিএনপি তারা চেষ্টা করবে যে জামাতের বিরুদ্ধে যদি তাদের রাজনীতিকে টেকাতে হয়, তাহলে তারা চেষ্টা করবে মুক্তিযুদ্ধটাকে অনেক বেশি করে তারা নিজেদের মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করবে। এবং এ নিয়ে তো কোনো ভুল নেই, কোনো কিছু চুরি করারও অভিযোগ কেউ তুলতে পারবে না। তার কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বীর উত্তম। ফলে বিএনপি মুক্তিযুদ্ধকে যত বেশি আঁকড়ে ধরবে, যত বেশি সেটাকে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করবে, তত কিন্তু আওয়ামী লীগের বিপদ বাড়বে। জামাতে ইসলামী যে উত্থানটি হয়েছে, সেই উত্থানটির মোকাবিলায় বিএনপি আরও বেশি করে মুক্তিযুদ্ধকে আশ্রয় করবে, এবং যত তারা এটা আশ্রয় করবে তত কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা ক্রমশ ধাক্কা খাবে। তার কারণ আওয়ামী লীগের রাজনীতিটাও কিন্তু মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ এতদিন দাবি করে এসেছে যে তারাই মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দল। এখন মুক্তিযুদ্ধকে হাতিয়ার করে জিতে আসা বিএনপি তারা এখন চেষ্টা করবে যে তারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দল। এটাই রাজনীতিতে স্বাভাবিক, প্রত্যেকেই তার নিজের রাজনীতিকে বাঁচানোর চেষ্টা করে। ফলে এইটা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে তাদের রাজনীতিটাকে নিয়ে এখন বিএনপি একটা নতুন ন্যারেটিভ, নতুন বর্ণনা বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করবে। তারা জিয়াউর রহমানকে সামনে আনবে, যেটা আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে যে রাজনীতিটা করে এসছে, বিএনপি চেষ্টা করবে জিয়াউর রহমানকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে। এবং একটা বিতর্ক তো আছেই যে স্বাধীনতার ডাক কে দিয়েছিলেন। বিএনপির লোকেরা বলেন যে এই ডাক জিয়াউর রহমান দিয়েছিলেন সেনা অফিসার হিসেবে। আওয়ামী লীগের বক্তব্য, তিনি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্তাটি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে পাঠ করেছিলেন, ডাকটা শেখ মুজিবুর রহমানই দিয়েছিলেন। এখন এই বিতর্ক আছে, বহু মানুষ কিন্তু এটা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধের ডাক বা স্বাধীনতার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান।
স্বভাবতই এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে রাজনীতি বাংলাদেশে সবচেয়ে জোরালো, সেই রাজনীতিতে এখন বিএনপি সবচেয়ে বড় থাবা বসিয়ে দিয়েছে এবং এই থাবা তারা আরও বিস্তৃত করার চেষ্টা করবে এবং যত চেষ্টা করবে তত আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের সংগঠন সেটা অনেক বেশি ধাক্কা খাবে। সেটা থেকে যদি তাদের বাঁচতে হয়, তাদের রাজনীতি রক্ষা করতে হয়, দল রক্ষা করতে হয়, তাহলে ময়দানে তাদের উপস্থিতিটা প্রবলভাবে জরুরি। এটা নিয়ে তো কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নেই যে তাদের ময়দানে ফেরা জরুরি। এখন ফিরতে হলে পরে সেই তারেক রহমানের সঙ্গেই তাদের দরবার করতে হবে। সবার আগে যেটা করতে হবে সেটি হচ্ছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আমি বরং বলবো যে সেটা তুলনামূলকভাবে অনেক সহজ বিষয়। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়াতে যেটা হয়েছে যে তার প্রত্যর্পণের বিষয়টি কিন্তু অনেক বেশি জটিল হয়ে গেছে। কারণ আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসংঘের যে মানবাধিকার সনদ, সেখানেও আছে যে মৃত্যুদণ্ড এইভাবে বলবৎ করা যাবে না। ফলে ভারত সরকার বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা এই বিষয়টিতে খুব বেশি চাপের মুখে পড়বে না। তার কারণ আন্তর্জাতিক আইনও তাকে সাপোর্ট দেবে যে না, এইরকম মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং এইরকম একটা ক্যাঙ্গারু কোর্টে বিচার হয়ে যাকে এইরকম সাজা দেওয়া হয়েছে তাকে এইভাবে প্রত্যর্পণ করা যায় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিএনপি নেতৃত্ব এটা চাইবেন না, কারণ তারা জানেন যে শেখ হাসিনা দেশে ফিরে গেলে পরে তিনি অনেক বড় প্রতিপক্ষ হিসেবে বিএনপির সামনে হাজির হয়ে যাবেন। ফলে বিএনপি নেতৃত্ব যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিরাট কোনো উৎসাহ দেখাবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতা, মহাসচিব এবং এই ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটি সাক্ষাৎকারে বলেও দিয়েছেন যে হাসিনার দিল্লিতে অবস্থান বা ভারতে অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না, কোনো প্রতিক্রিয়া তৈরি করবে না। ফলে বোঝাই যাচ্ছে যে হাসিনার প্রত্যর্পণটাকে বিএনপি তাদের টপ প্রায়োরিটিতে রাখছে না। প্রধান বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে তারা মুক্ত রাজনীতি করতে দেবে কিনা। আমার নিজের মনে হয় যে বিএনপি নেতৃত্বের উপলব্ধিতে আসা দরকার যে তাদের সামনে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি তারা 2-3 বছরের মধ্যে কিন্তু একটা নতুনভাবে আবির্ভাব হওয়ার চেষ্টা করবে। এবং জামায়াতে ইসলামীর আমির তিনি এখন বিরোধী দলনেতা একজন ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা পান। ফলে তিনি অবাধে গোটা বাংলাদেশ বিচরণ করবেন। ফলে তিনি তার রাজনীতিকে আরও বিস্তৃত করার চেষ্টা করবেন এবং আগামী দিনে তারা কিন্তু বিএনপিকে ধাওয়া করার চেষ্টা করবেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রথমত এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা অনেক বিপদেরও কারণ হয়। তার মধ্যে একটি বড় বিপদ হচ্ছে যে একটা সীমাহীন প্রত্যাশা মানুষের মধ্যে থাকে। সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় অনেক সরকার ফেল করে। তারেক রহমান ফেল করবেন কি পাস করবেন সেটা তো আগামী দিনে জানা যাবে। শুরুটা তিনি খুব ভালো করেছেন, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, অত্যন্ত ভালো শুরু করেছেন এবং সকলে আশাবাদী যে তিনি সত্যি একটি নতুন বাংলাদেশ উপহার দেবেন। কিন্তু সময় বলবে যে তিনি কতটা দক্ষতার সঙ্গে সেটা করতে পারলেন। কিন্তু রাজনীতিতে কতগুলি পূর্বাভাস তো বোঝাই যায় যে জামায়াতে ইসলামী তারা এই যে স্বীকৃতিটা পেয়ে গেল, অর্থাৎ 31% ভোট এবং প্রায় 77টি আসন, এটা তাদেরও কিন্তু একটা বিপুল জয়। এই নির্বাচনটা এখানেই দেখবার মতন যে শাসক দল এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল দুজনেই সফল। আমি অন্তত বলবো যে দুজনেই সফল। ফলে জামায়াতে ইসলামী আগামী দিনে বিএনপির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে তার সঙ্গে আবার এনসিপি, এই যে ছাত্ররা যারা এককভাবে কিছু করতে পারেনি কিন্তু তারাও 6টা আসন পেয়ে গেল, আমি তো বলবো যে ফোকটে পেয়ে গেল এবং জামাতের সঙ্গে হাত ধরেই তারা পেয়ে গেল। এদেরকে এরা বিএনপির হাত ধরতে চেয়েছিল কিন্তু বিএনপি নানান কৌশলে এদেরকে জামাতের দিকে ঠেলে দেয়। কিন্তু সেখানে গিয়ে কিন্তু তারাও সফল হয়ে গেলেন যে তারা 6টি আসন জিতে গেছেন। স্বভাবতই আমার মনে হয় যে রাজনীতির যে বাস্তবতা, সেই রাজনীতির বাস্তবতায় একটা জোরালো তৃতীয় পক্ষের উপস্থিতি দরকার। এই নির্বাচনে জাতীয় পার্টি তারা কোনো আসন পায়নি, তারা ভোটও পেয়েছে অত্যন্ত সামান্য। ফলে বাংলাদেশে একটা দ্বিমুখী রাজনীতির একটা মেরুকরণের রাজনীতি প্রবলভাবে উঠেছে, যে একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বিএনপি আর অন্যদিকে হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামী।
যদিও জামায়াতে ইসলামী তারা এটা অস্বীকার করে, তারা এটা বলতে চায় যে না, তারা এরকম কোনো বিরোধিতার জায়গায় তারা ছিলেন না, তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেটার মধ্যে কোনো অন্যায় ছিল না। কিন্তু বাস্তব হচ্ছে যে জামাত আগামী দিনে অনেক আগ্রাসীভাবে বাংলাদেশের মাঠে ময়দানে তাদের উপস্থিতি হাজির করতে পারে, ফলে বিএনপির জন্য সেটা অনেক বড় ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করতে পারে। এই পরিস্থিতি থেকে যদি বিএনপিকে নিস্তার পেতে হয়, তাহলে আওয়ামী লীগকে মুক্ত রাজনীতি করতে দেওয়াটা কিন্তু বিএনপির জন্য একটা রাজনৈতিক বাধ্যবাধকতা বা পলিটিক্যাল কম্পালশন। এখন এই কম্পালশন কিভাবে মোকাবিলা করবেন তারেক রহমান, তারও সমস্যা আছে যে তিনি যদি খুব রাতারাতি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তিনি ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। তার কারণ বাংলাদেশে আমি যেটা দেখে এলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম কোনো রাজনৈতিক দলই উচ্চারণ করে না। তাদের বিরোধী যারা, কট্টর বিরোধী যারা, তারা কেউ নাম উচ্চারণ করে না। তাদেরকে সবসময় বলা হয় যে ফ্যাসিস্টরা ফিরছে, ফ্যাসিস্টরা ফিরতে পারে, ফ্যাসিস্টদের দোসর, এই সমস্ত কথাবার্তাই এখন বাংলাদেশে চলছে। কিন্তু আমি যেটা কয়েকদিন ধরে নানান স্তরের, আমি বরাবরই যেটা করি যে খুব সাধারণ মানুষ যারা একেবারে নিচু তলায় অর্থাৎ তৃণমূল স্তরের খবরাখবর রাখেন, এমন লোকজনের সঙ্গে কথা বলে কিন্তু আমি বুঝেছি যে আওয়ামী লীগের সাপোর্ট বেস, তাদের সঙ্গে কর্মী সমর্থকেরা ভালো সংখ্যায় আছেন, কিন্তু তাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই স্থানীয় স্তরে, যে কারণে তারা খানিকটা অসহায় বোধ করছেন। আমি যেটা বারবারই বলার চেষ্টা করছি যে এই নেতৃত্বটাকে যদি এখনই, এমনকি দেশেও, প্রথমত হচ্ছে যে বিদেশে যে বিরাট সংখ্যক নেতা পালিয়ে গিয়ে আছেন সেটাও নয়, ভারতে কয়েকজন আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, ইউরোপ আমেরিকায় আছেন। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন সব মিলিয়েও সংখ্যাটা ৩-৪ হাজারের বেশি হবে না, হয়তো তার থেকে অনেকটা কমও হতে পারে তিনি বলছিলেন। সেখানে বাংলাদেশে শুধু আওয়ামী লীগেরই প্রায় ৪-৫ কোটি সমর্থক আছেন। ফলে যারা বাইরে বেরিয়ে এসছেন, তারা বিদেশেই যারা আছেন, তারাই যে তাদের ফেরাটাই যে একেবারে অত্যন্ত জরুরি, ফিরলে পরেই দল চাঙ্গা হয়ে উঠবে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। দেশের মধ্যেও অনেকে কিন্তু আত্মগোপনে আছেন এবং সেই সংখ্যাটা অনেক বেশি। তাদেরকে এখন মানে ময়দানে তাদের প্রত্যাবর্তনটা জরুরি। এখন এই প্রত্যাবর্তন জরুরি কিভাবে সম্ভব? তার কারণ আইন মেনে একটা আইন, সে আইনটা বৈধ কি অবৈধ সেটা আরেকটি বিতর্ক, কিন্তু একটা আইন, যে আইন শেখ হাসিনা তৈরি করেছিলেন 2009 সালে, সন্ত্রাস দমন আইন, সেই আইনেই কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে। ফলে আইনের পথে মোকাবিলা করতে হলে পরে কিন্তু ডায়ালগ প্রয়োজন। আওয়ামী লীগ এখনো পর্যন্ত কিন্তু কোনো ডায়ালগের ইঙ্গিত তারা দিচ্ছে না, তারা পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথা বলছে না, বরং বিএনপির 1-2 জন নেতা কিন্তু বলেছেন যে একটা রাজনৈতিক মানে অস্থিরতা মুক্ত একটা স্থিতিশীল পরিস্থিতি দরকার, ফলে একটা ডায়ালগ দরকার। আমি বাংলাদেশে জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতাকে ইন্টারভিউ করেছি, ওয়ালে প্রচারিত হয়েছে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আওয়ামী লীগের মানে পুনর্বাসন বা তাদের ফেরানো, বলেছে যে এটা নিয়ে জাতীয় নতুন যে সংসদ গঠিত হবে সেখানে নিশ্চয়ই আলোচনা হতে পারে। ফলে তারাও এটা আউটরাইট বলেননি যে না, তাদের ফেরার কোনো অধিকার নেই। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে তারেক রহমান তার জয় নিশ্চিত হওয়ার পরে তিনি যে প্রথম যে সাংবাদিক বৈঠকটি করেছেন দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে ঢাকার একটি 7 তারা হোটেলে, সেখানে অন্তত 5 থেকে 6 জন সাংবাদিক, তার মধ্যে একজন পাকিস্তানের সাংবাদিক, 2-3 জন ভারতীয় সাংবাদিক এবং বাংলাদেশেরও কয়েকজন সাংবাদিক, 1-2 জন ইউরোপ আমেরিকার সাংবাদিক, তারা ঘুরিয়ে ফিরিয়ে এই প্রসঙ্গ বারে বারে এসেছিল যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে তিনি কি ভাবছেন। তারেক রহমান কিন্তু এই ব্যাপারে এমন কথা বলেননি যে তাদের রাজনীতিতে ফেরার অধিকার নেই, তাদের দেশে ফেরার অধিকার নেই, তারা এই লুট করেছে, এই খুন করেছে, এই করে তারা পালিয়ে গেছে, তারা ফিরতে পারবে না, এ কথা তিনি বলেননি। তিনি প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই তিনি এবং বিএনপি নেতৃত্ব তারা একটি কথাই বলেছেন যে এই ব্যাপারে আইনের পথেই তারা চলবেন, অর্থাৎ আইন যা বলবে তাই হবে। এখন আইন কি বলছে? তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হলেন,
তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ছিল। গ্রেনেড হামলার মামলাতে তিনি তার যাবজ্জীবন সাজা তার হয়েছিল বাংলাদেশের নিম্ন আদালতে। হাইকোর্ট সেই মামলা থেকে তাকে নিষ্কৃতি দিয়েছে এবং দুর্নীতির মামলাগুলো থেকেও তিনি মুক্তি পেয়েছেন এবং তারপর তিনি দেশে ফিরেছেন। ফলে আদালতের এই সিদ্ধান্তগুলির পেছনে যে সরকারের কোনো অবদান ছিল না বা প্রভাব ছিল এমনটা বলা যাবে না। অনেকেই বলছেন যেগুলি সবই সরকারি ইশারায় হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, এই গোটা বিষয়গুলিতেও কিন্তু আইনের পথে সম্পূর্ণ ভিন্ন কিছু হতে পারে। যেমন অনেকেই বিশ্বাস করেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেভাবে, অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেটা মানে এটার কোনো অর্থই হয় না এবং একটা হাইকোর্টে রিট করলে পরে এটা বাতিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে রিট করলে বাতিল হবে কি হবে না, এখানেও কিন্তু একটা রাজনৈতিক বিষয় থাকে। পরোক্ষে অলক্ষ্যে সবাই বলে যে আদালত স্বাধীন, কিন্তু সরকার যদি সদিচ্ছা না দেখায় তাহলে কোনো বিচারপতির পক্ষেও এটা কতটা করা সম্ভব। এই তৃতীয় দুনিয়ায় এই সমস্যাগুলি আছে, অর্থাৎ শেষ কথা বলে সরকার। তো সরকার যে সরকার ক্ষমতায় আছে তাদের সঙ্গে ডায়ালগ দরকার। আমার ব্যক্তিগতভাবে যেমন মনে হয় যে রাজনীতিতে, কূটনীতিতে সব দরজা কখনো বন্ধ করতে নেই, দরজা খোলা রাখতে হয়। আমি খুব অবাক হয়েছি যে এই নির্বাচনের আগে একটি সাক্ষাৎকারে কিন্তু শেখ হাসিনা তারেক রহমান সম্পর্কে মানে তাকে উদ্দেশ্যে বলেছিলেন যে হাসিনা মানে বিশ্বাস করেন, আশা করেন যে তারেক রহমান দায়িত্বে এলে পরে তারা আওয়ামী লীগকে মুক্ত রাজনীতি করার সুযোগ করে দেবে, বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কালচার ফিরিয়ে আনবেন, এই সমস্ত আশা তারা ব্যক্ত করেছিলেন। কিন্তু তখন তারেক রহমান প্রধানমন্ত্রী হননি। কিন্তু আশ্চর্যের হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও কিন্তু প্রায় এক সপ্তাহ কাটতে চলল, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা কিছুই জানায়নি, নির্বাচনে জয়ের জন্য বিএনপিকে জানায়নি। তারা হয়তো মনে করছে যে এই শুভেচ্ছা বা অভিনন্দন জানানোটা আসলে নির্বাচনটাকে বৈধতা দেওয়া হবে, কিন্তু সেটা আমার ব্যক্তিগতভাবে তা মনে হয় না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেক নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল, এই রকম অভিযোগ বিরোধীরা করেছেন, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিরোধীরা উপস্থিত ছিলেন। এগুলো কিছু রাজনীতির সৌজন্যের বিষয়, এগুলি প্রতীকী, কিন্তু এগুলি প্রয়োজন আছে। আর এটার মানে এই নয় যে নির্বাচনটাকে বৈধতা দেওয়া হলো। কে কাকে নির্বাচনে বৈধতা দেবে? বৈধতা তো নাগরিক দেন। ফলে এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমার মনে হয় যে বাংলাদেশে যদি সত্যিই একটা সুস্থির পরিস্থিতি ফেরাতে হয়, তাহলে আওয়ামী লীগকে যেমন তাদের কট্টর অবস্থান থেকে সরে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে হবে, তেমনি বাস্তববাদী সিদ্ধান্ত কিন্তু তারেক রহমানকেও নিতে হবে। তার কারণ রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে তিনি উন্নয়নের কাজটিও কিন্তু খুব স্বাভাবিকভাবে করতে পারবেন না। উন্নয়নের প্রাক শর্ত হচ্ছে রাজনৈতিক সুস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্থায়িত্ব। মানুষ তাকে স্থায়িত্ব কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ তাকে কারোর ওপর নির্ভর করতে হবে না সরকার পরিচালনার জন্যে, কারোর কাছে বলতে হবে না যে আমায় সমর্থন দাও। বাংলাদেশের মানুষ এই রেজাল্টে বোঝাই যাচ্ছে যে তারা একেবারে মানে সুনির্দিষ্ট রায় দিয়েছেন যে সরকার যেন নড়বড়ে সরকার না হয়। সরকারের কাজ হচ্ছে এখন এই রায়ের মর্যাদা দেওয়া। এই রায়ের মর্যাদা যদি দিতে হয় তাহলে আমার মনে হয় যে তারেক রহমানের প্রথম কাজ হবে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরায় ফেরানো বা পুনরাবির্ভাব ঘটানো। এই কৃতিত্বও তিনি পেতে পারেন ভবিষ্যতের রাজনীতিতে, যে তিনি অন্তত এই কাজটি করেছেন, অর্থাৎ ইনক্লুসিভ পলিটিক্স আবার ফিরিয়ে এনেছেন। যেমন তার পিতা 1981 সালে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন ভারত থেকে, তখন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, হাসিনা দেশে ফেরার কিছুদিনের মধ্যে জিয়া সেনাবাহিনীর একাংশের হাতে নিহত হয়েছিলেন, কিন্তু তার সময়তে শেখ হাসিনা ফিরেছিলেন। তিনিও অনেক রকম বাধা বিপত্তি তৈরি করার চেষ্টা করেছিলেন বলে আওয়ামী লীগের অভিযোগ, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা কিন্তু ঢাকায় ল্যান্ড করেছিলেন এবং সাদর আমন্ত্রণ পেয়েছিলেন। ফলে আজকে এত বছর পর অনেক জল গড়িয়ে গিয়েছে পদ্মা, যমুনা, মেঘনা দিয়ে, কিন্তু তারেক রহমান এখন সেই জিয়াউর রহমানের পুত্র, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে তিনি কি করবেন এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। ফলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির যে এ আর বি, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, এই যে দুটো শিবির, এই দুটো শিবিরকে এখন
অভিন্ন ভাবনা নিয়ে এগোতে হবে যে মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, যে অর্জন, সেগুলিকে যদি রক্ষা করতে হয়, তাহলে কোনো এক পক্ষ যদি মনে করে যে আমি একাই যথেষ্ট, তাহলে সেটা ভুল হবে। এই ভুলটা অবশ্যই আওয়ামী লীগ করেছে এতদিন ধরে। আমি আশা করব যে বিএনপি সেই ভুলটি করবে না। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।